আজ বেশ অনেক দিন পরেই আবার একটা ভিডিও করতে বসেছি। আসলে অনেক দিন পরে আমি একটা উপন্যাস পড়া শেষ করলাম। মাঝে বেশ কিছু কাজের জন্য আমি খুব একটা বই পড়তে পারছিলাম না, আমার কিছু ব্যক্তিগত কাজ। এবং যেহেতু আমি বাই প্রফেশন স্ক্রিপ্ট রাইটারের কাজটা করছি, তো যে কারণে আমার একটু সময়ের অসুবিধা হচ্ছে। তো সেই জন্য আমি ঠিক মাঝখানে বেশ কিছুদিন একদমই বই পড়ে উঠতে পারিনি। তো এইমাত্র এখন রাত্রির 1টা বাজে। হয়তো আমি এখন ভিডিওটা পোস্ট করব না, পরে পোস্ট করব। কিন্তু আমি এই কিছুক্ষণ আগে একটা উপন্যাস পড়া শেষ করলাম এবং উপন্যাসটা এতটাই মনে দাগ কাটলো যে মনে হলো আপনাদের সঙ্গে একটু দু চার কথা শেয়ার করি। তো আমি আজকে যে উপন্যাসটা একটু আগে শেষ করলাম, সেই উপন্যাসটার কথা আমি বলছি, কিন্তু তার আগে আমি উপন্যাসটার বিষয় সংক্ষেপটা একবার বলে দিই। ঝকঝকে তরুণ সৌমিক বসু রায়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে দইতার। কিন্তু দইতা প্রেমে পড়েছে এক বিচিত্র মানুষের। তিনি তার শিক্ষক, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বোধিসত্ত্ব মজুমদার। দইতার এই প্রেম যেন এক দুরন্ত ঘূর্ণিঝড়, যা বয়সের বাধা নিষেধ মানে না, আত্মীয় পরিজনের তোয়াক্কা করে না, সমাজ সংসারের নীতি নিয়মকে কুটোর মতো ভাসিয়ে দেয়। মহাবিশ্বের সৃষ্টি রহস্য জানার গবেষণায় বিভোর প্রৌঢ় বোধিসত্ত্ব মজুমদারও শেষ পর্যন্ত উপেক্ষা করতে পারেন না দইতার অমোঘ আকর্ষণকে। স্ত্রী পুত্র ত্যাগ করে দইতার সঙ্গে ঘর বাঁধেন তিনি। দইতা বোধিসত্ত্বর মিলিত জীবন কি সুখের হয়েছিল? প্রত্যাখ্যাত সৌমিক কি ভুলতে পেরেছিল দইতাকে? স্বামী পরিত্যক্তা রাখির হৃদয় বা বোধিসত্ত্বর জন্য কতটুকু শ্রদ্ধা ভালোবাসা অবশিষ্ট ছিল? এগুলো জানতে হলে, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই পড়ে ফেলতে হবে সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস নীলঘূর্ণি। ভীষণ সুন্দর একটি উপন্যাস। আসলে দইতা বলে যে মেয়েটির কথা আমি বললাম, সে এখন এমএসসি করছে এবং এমএসসি করতে করতে তার বাবা মা যথারীতি বিয়ে ঠিক করে সৌমিক বসু রায় নামে একজন ঝকঝকে তরুণের সঙ্গে। কিন্তু সে জানিয়ে দেয় যে সে বিয়েটা করতে পারবে না, কারণ সে তার ইউনিভার্সিটির যে প্রফেসর বোধিসত্ত্ব মজুমদারের প্রেমে পড়েছে। এবং বোধিসত্ত্ব মজুমদারও অদ্ভুতভাবে তার সঙ্গে একটা সেটা কতটা মানসিকভাবে সেটা আমি জানি না, তবে শারীরিকভাবে তো অবশ্যই একটা আকর্ষণ অনুভব করে, যে কারণে তার স্ত্রী বোধিসত্ত্ব মজুমদারের স্ত্রী রাখিকে সে খুব নির্দ্বিধায় বলে দিতে পারে যে তোমার সঙ্গে তো আমার ওয়েভলেন্থ ম্যাচ করছে না, তো আমরা কেন একসঙ্গে থাকবো, আমাদের একসঙ্গে থাকার কোনো মানে নেই। এই বোধিসত্ত্ব মজুমদারের একটি 20 বছরের ছেলেও আছে, শুদ্ধসত্ত্ব মজুমদার, যার ডাকনাম বাবুয়া। এই বাবুয়ার জীবনের এক অদ্ভুত লড়াইও এই উপন্যাসটায় ফুটে উঠেছে আর কি। এটা না একটা অসমবয়সী প্রেম নিশ্চয়ই, শেষ পর্যন্ত প্রেমের পরিণতি কী হয়েছিল সেটাও আমরা এই উপন্যাসটা পড়লে জানতে পারবো, আদৌ সুখকর হয়েছিল কি না। কিন্তু এখানে না অনেকগুলো বিষয় লেখিকা খুব ভালোভাবে তুলে ধরেছেন। এক তো অসমবয়সী প্রেম ভালোবাসা, সেটার ভবিষ্যৎটি কীরকম হয় সেইটা নিয়েও একটা খুব সুন্দর আলোচনা এখানে রয়েছে। আরেকটা যেটা সেটা হচ্ছে যে এই যে ভীষণ প্রতিভাধর যারা যে মানুষ জন রয়েছেন, মানে একটু বেশি ইন্টেলেকচুয়াল, তো তাদের জীবনটা না ঠিক সাধারণ আর 5 জনের মতন হয় না। তারা না এই সাধারণ এই যে ছোট ছোট খড়কুটো দিয়ে বাড়ি তৈরি করে বেঁচে থাকার যে আনন্দটা, সেই আনন্দটা তারা ঠিক অনুভব করতে পারে না। তো সেই জন্য তাদের জীবনটা না একদম অন্যরকম হয়। তো সেই তাদের জীবনটা কীরকম হয় সেই একটা আভাসও কিন্তু লেখিকা এই বোধিসত্ত্ব মজুমদারের চরিত্রের মধ্যে দিয়ে দিয়েছেন। আর এই ধরনের মানুষ যখন এই যে এত বছর বিয়ের 24-25 বছর পরে যখন তার স্ত্রীকে ছেড়ে অন্য একজনের প্রতি আকর্ষিত হয়, সেই সময় তার সন্তানের ঠিক কী অবস্থা হয় সেই জায়গাটাও কিন্তু এখানে খুব ভালোভাবে তুলে ধরেছে। যে বাবুয়ার জীবনে হয়তো উদ্দেশ্য ছিল অনেক পড়াশুনো করব, রিসার্চ করব, সেই বাবুয়া কিন্তু মানে কোনো রকমে বিএসসিটা কমপ্লিট করেই কিন্তু চাকরির জন্য চেষ্টা করে। ইভেন সে একটা জায়গায় সেলস বয়ের কাজ করতে শুরু করে, মানে একটা ওয়াটার পিউরিফায়ার কোম্পানিতে সেলস বয়ের কাজ করতে শুরু করে। এই জায়গাটা এখানে তুলে ধরেছেন। এবং যেরকম এত বছর ধরে একটা মানে গৃহবধূ হিসাবে পুরো সংসারটাকে সাজিয়ে রেখেছিল যে রাখি, সেই রাখি মানে এখন কতটা ইনসিকিওর ফিল করছে, কারণ তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে। তার সন্তান এখনও নিজের পায়ে সম্পূর্ণভাবে দাঁড়িয়ে উঠতে পারেনি, মানে একটা নিজের মধ্যে একটা গিল্ট ফিলিং কাজ করে যে যে
ছেলেটাকে পড়াতে পারলাম না, আমার একটা জোর থাকলে তো আমি সেটা করতে পারতাম। তো সেই যে কারণ বোধিসত্ত্ব মজুমদার কোনো রকমভাবে চাকরি করাটা পছন্দ করতেন না, এই জিনিসটাও ছিল। এবং সত্যি কথা বলতে রাখি হয়তো বোধিসত্ত্ব মজুমদারের মতো তো ইন্টেলেকচুয়াল নয়, কিন্তু মানুষ তো, এবং তার থেকেও বড় কথা একজন ভীষণ সেন্সিটিভ মহিলা। হয়তো প্রথম দিকে পড়লে মনে হবে যে ভীষণই একটা মানে সাধারণ, মানে আর পাঁচজন সাধারণ মানুষের মতনই একটা সাধারণ গৃহবধূ, কিন্তু ধীরে ধীরে যখন উপন্যাসটা আস্তে আস্তে এগোবে এবং একটা একটা করে পরত খুলবে, তখন কিন্তু বোঝা যায় যে এই মানুষটি কিন্তু একেবারেই সাধারণ নন, বরং ভীষণ অসাধারণ। একটা অদ্ভুত জেদ আছে, একজন অদ্ভুত মানে দৃঢ় চরিত্রের মহিলা। তো এই জিনিসগুলোই মানে এই যে দইতা তার স্বামীকে নিয়ে ঘর বেঁধেছে নতুন করে, সেটা জানার পরে কিন্তু দইতার উপরে তার কোনোদিন রাগ হচ্ছে না, তার বরং করুণাই হচ্ছে। কারণ তার মনে হচ্ছে যে মানুষটাকে নিয়ে আমি এত বছর থেকেছি, আমি তো জানি সে কীরকম। সে ভীষণ আত্মকেন্দ্রিক, সে নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না। এই কথাটা হয়তো ওই অল্প বয়সী বছর 24-25-এর মেয়েটা এখনও বুঝতে পারেনি। তো এই যে বিষয়গুলো, এগুলো ভীষণভাবে ফুটে উঠেছে। এবং একটা জটিল প্রেমের উপন্যাস আমি এটাকে কিছুটা বলতে পারি, কিন্তু তার থেকে বড় হয়ে দাঁড়িয়েছে কি মানে নারী পুরুষ উভয়ের মনের যে মানে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো ভীষণভাবে ফুটে উঠেছে এই উপন্যাসে। তাই আমি বলবো আপনারা অবশ্যই উপন্যাসটা একবার পড়ুন। যারা গৃহবধূ আছেন, যারা মেয়েরা রয়েছেন, তারা অবশ্যই পড়ুন, এবং সকলেই পড়তে পারেন। আমার মনে হয় 17 বা 18 বছরের ঊর্ধ্বে যে কেউই উপন্যাসটা পড়তে পারে এবং পড়ে তার যথেষ্ট ভালো লাগবে। এবং সুচিত্রা ভট্টাচার্যের লেখনী নিয়ে তো নতুন করে বলবার কিছু নেই, ভীষণই সাবলীল এবং সুন্দর লেখনী, এতটুকু বোর হওয়ার জায়গা কিন্তু তিনি দেন না, এবং ভীষণ সুন্দরভাবে প্রত্যেকটা ঘটনার বিশ্লেষণ ভীষণভাবে করেন। এবং আরও একটা যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে মেয়েটা সব কিছু ছেড়ে চলে এলো বোধিসত্ত্ব মজুমদারের সাথে, তার পরিবার, তার মা বাবা ভাইয়ের ওপরেও কী কী প্রভাব পড়ছে, এবং যে ছেলেটিকে ছেড়ে চলে এলো সৌমিক বসু রায়, তার এবং তার পরিবারের ওপরে কী প্রভাব পড়ছে, এই সমস্ত দিকটা মানে একটা ভীষণ রকম সামাজিক উপন্যাস। দেখে মনে হবে যে এ তো আমার আপনার গল্প, মানে আমাদের নিজস্ব পরিবারে যদি এই ধরনের কিছু ঘটনা ঘটে কী হতে পারে, সেইটা নিয়েই এই উপন্যাস। আচ্ছা, এই উপন্যাসটার প্রকাশনা হচ্ছে আনন্দ পাবলিশার্স, আর এর প্রাইস রয়েছে 300 টাকা। আপনারা যে কেউ উপন্যাসটি কিনে অবশ্যই পড়তে পারেন। সামনে বইমেলা আসছে, আমি তো ভীষণভাবে ইগারলি ওয়েট করছি তার জন্যে। এছাড়াও আরও এই যে ভিজে বইয়ের বইমেলা গেল কিছুদিন আগে, সেটা ভীষণ রকম মানে সেখানে আমার যাওয়া হয়নি বিভিন্ন ব্যক্তিগত কারণে, কিন্তু আপনারা নিশ্চয়ই অনেক বই কিনেছেন সেখান থেকে। তো এই উপন্যাসটা আপনাদের কাদের পড়া আছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, পড়ে কেমন লেগেছিল আপনাদের। আর যারা পড়েননি তাদের বলবো এই উপন্যাসটা অবশ্যই একবার পড়তে। আর ভিডিওটা বড় করব না, অলরেডি অনেকটা বড় হয়ে গিয়েছে। আসলে আমি এতটা ওভারওয়েলমড হয়ে গিয়েছিলাম যে একটু বেশি হয়তো কথা বলে ফেললাম। তো আমাকে এতক্ষণ ধরে সহ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এর পরের উপন্যাসগুলো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব পড়ে আপনাদের সামনে রিভিউটা নিয়ে আসার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই সাহিত্যে থাকুন। থ্যাংক ইউ।